একটা শেয়ার কিনলা 100 টাকায়। এই শেয়ারের উপরে কি কোম্পানি বা দালাল তোমাকে কি করবে? ঋণ সুবিধা দিবে। এখন এই জন্য তোমাকে কিছু টাকা নগদ জমা দিতে হবে। ধরো তুমি নগদ দিলা 60 টাকা ক্যাশ। এইটা হবে কি ইনিশিয়াল মার্জিন। এই 60 টাকা 100 টাকা 60%, এইটা হবে তোমার ইনিশিয়াল মার্জিন, প্রাথমিক জমার পরিমাণ। তাহলে বাকি টাকা তোমার লোন হিসেবে ধরা হবে, বাকি টাকা হবে তোমার লোন। এখন এই শেয়ারের দাম বাড়তেও পারে, শেয়ারের দাম কমতেও পারে। শেয়ারের দাম বাড়ুক কমুক যাই হোক, তোমার এই লোনের টাকা অপরিবর্তিত থাকবে, 40 টাকা 40 টাকাই থাকবে। কিন্তু শেয়ারের দাম কোনো কারণে যদি 90 টাকা হয়, 90 টাকা হলে কি হবে? এইখানে তোমার আর শেয়ারের দাম 100 টাকা না হয়, যদি 90 টাকা হয়, এই যে 90, তখন কিন্তু লোনের টাকা বলছি অপরিবর্তিত থাকবে। তাহলে চেঞ্জ হবে ক্যাশের অ্যামাউন্টটা। তখন আর ক্যাশ 60 টাকা ধরা যাবে না, তখন ক্যাশ ধরতে হবে 50 টাকা। এখন এই যে 50 টাকা হয়েছে, এইটা হবে তোমার অ্যাকচুয়াল মার্জিন, এইটা হবে তোমার অ্যাকচুয়াল মার্জিন, এইটার যে পার্সেন্টেজটা সেটা হবে অ্যাকচুয়াল মার্জিন। কিন্তু 50 টাকা কিন্তু 50% দাঁড়াবে না। এই যে 50 টাকা তোমার জমার পরিমাণ আছে, সেইটাকে তোমার বর্তমান যে শেয়ার মূল্য 90 টাকা ভাগ দিলে অ্যাকচুয়াল মার্জিন দাঁড়াবে। সবসময় অ্যাকচুয়াল মার্জিন কোনটা দ্বারা বের হবে? তোমার যে জমার পরিমাণ আছে বর্তমান মূল্যে, তাকে শেয়ারের মূল্য দ্বারা ভাগ করবে, বর্তমান শেয়ার মূল্য দ্বারা। আমরা সূত্র শিখছিলাম কি, সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিভিএস। সিবিএস হচ্ছে কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটি, সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস। এখন অ্যাকচুয়াল মার্জিনটা ক্ষেত্রে ইনভেস্টরের একটা শর্ত থাকে যে কল অপশন বা তাকে কল করা হবে, সেইটা হচ্ছে কি কল মার্জিন, মেইনটেনেন্স মার্জিন, যে একটা নির্দিষ্ট টাকার নিচে তোমার ক্যাশের পরিমাণটা আসতে পারবে না, সেইটা হবে মেইনটেনেন্স মার্জিন। ধরো সেইটা যদি বলে 30%, তাহলে আমরা যখন অ্যাকচুয়াল মার্জিন বের করব তখন দেখব সেটা 30%-এর উপরে আছে কি না। যদি উপরে থাকে তাহলে তার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট করা হবে না, কিংবা তাকে কল করা হবে না। কিন্তু যদি 30%-এর নিচে নামে তাহলে তখন তাকে কল করা হবে। তাহলে আফটার অল আমরা এখানে কয়টা পার্সেন্টেজ নিয়ে আলোচনা করছি? 3টা। একটা হচ্ছে কি ইনিশিয়াল মার্জিন, ইনিশিয়াল মার্জিন প্রাথমিক যে জমা টাকাটা দেয়। আর হচ্ছে শিখছি কি অ্যাকচুয়াল মার্জিন, যেটা বর্তমান বাজার মূল্যে তার জমা টাকার পরিমাণ। আর একটা হচ্ছে মেইনটেনেন্স মার্জিন, যেটা হচ্ছে এই টাকার নিচে তার আসল টাকা নামতে পারবে না। আর লোন সবসময় অপরিবর্তিত থাকবে। তাহলে এইটার আলোকে আমরা অঙ্ক দেখছিলাম, বলছিলাম ব্যালেন্স শিটটা আবারও আজকে দেখাবো। তাহলে একটা অঙ্ক দেখিয়ে সেইটা দ্বারা আমরা একটু দেখি। ব্যালেন্স শিট তো এই যে এইটাও ছিল, ব্যালেন্স শিট মানে এদিকে নাই, তাহলে আমরা ওদিকের আগের অঙ্ক এটা দেখি। দেখো তাহলে তোমাদের 5-6তেই আছে, তাহলে 5-6টা আবারও যদি তোমাদের একটু রিভাইজ করে দিই। দেখো আমাদের একটু আগে যে উদাহরণ দিলাম তার আলোকে, ইনভেস্টরের শেয়ার ছিল 10,000। এই 10,000 শেয়ার কত টাকা করে? 20 টাকা করে। 10,000 শেয়ার 20 টাকা করে, দাম হবে কত? 2 লাখ টাকা। এই 2 লাখ টাকার হোয়ার হি হ্যাজ পুট আপ টাকা 1 লাখ ইনিশিয়েট দ্য ট্রানজ্যাকশন, তার প্রাথমিক জমার পরিমাণ কত? 1 লাখ। তাহলে লোন হবে হচ্ছে গিয়ে 1 লাখ টাকা।
এই 1,00,000 টাকা লোন তার সবসময় অপরিবর্তিত থাকবে। আর এই যে 1 নম্বর রিকোয়ারমেন্টে চাওয়া হয়েছে ইনিশিয়াল মার্জিন হচ্ছে এই যে 1,00,000 টাকা সে জমা দিয়েছে সেটা মোট টাকার কত পার্সেন্ট। কীভাবে বের করব? তার জমাকে আমরা মোট বিনিয়োগ দ্বারা ভাগ দেব। তার জমা হচ্ছে 2 লাখ, মানে তার মোট বিনিয়োগ হচ্ছে 2 লাখ, তার জমা হচ্ছে 1 লাখ। এইটার যে পার্সেন্টেজটা বের হবে এইটা হবে ইনিশিয়াল মার্জিন। ঠিক আছে, ইনিশিয়াল মার্জিন তোমরা সবাই পারবে আশা করি। প্রাথমিক জমাকে মোট শেয়ার মূল্য দ্বারা ভাগ করব। নাম হবে কি, এই 1 লাখের নাম হবে অ্যামাউন্টস টু পুটস আপ, আর এইটা হবে কি ভ্যালু অফ ট্রানজ্যাকশন। অ্যামাউন্ট টু পুটস আপ ডিভাইডেড বাই ভ্যালু অফ ট্রানজ্যাকশন, এইটা হবে ইনিশিয়াল মার্জিন এর পার্সেন্টেজ বের করার সূত্র। এরপরে আসি আমরা পরবর্তী রিকোয়ারমেন্টে। পরবর্তী রিকোয়ারমেন্ট কী আছে? 2 নম্বরে বলা হয়েছে ইফ দ্য প্রাইস ড্রপ টু টাকা 18, প্রাইসে যদি 18 টাকা হয়ে যায়, মেনটেন্যান্স মার্জিন যদি 30% হয়, ডাজ দ্য ইনভেস্টর স্যাটিসফাই কল মার্জিন, তাকে কি কল করা হবে? এই ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়াল মার্জিনটা বের করতে হবে বর্তমান মূল্যে। বর্তমান মূল্য আছে 18 টাকা করে। 18 টাকা করে 10,000 শেয়ারের মূল্য কত? 1,80,000। এখন আমরা তো জানি তার লোন ছিল 1 লাখ, লোন ছিল 1 লাখ, তাহলে তার বর্তমান জমাদার আছে কত টাকা? 80,000 টাকা। কারণ 1,80,000 ভ্যালু অফ ট্রানজ্যাকশন, এর মধ্যে 1 লাখ টাকা হচ্ছে তার লোন, তাহলে বাকি টাকা তার জমার পরিমাণ। বলতে পারো স্যার জমার পরিমাণ তো কমে গেছে, শেয়ার মূল্য কমার সাথে সাথে তার ওইখান থেকে যে মালিকানার ব্যক্তিগত সেটা কমে যাবে, কিন্তু লোনের টাকা কমতে পারবে না, কারণ শেয়ার মূল্য বাড়তে পারে কমতে পারে, বাড়লেও ইনভেস্টরের কমলেও ইনভেস্টরের, দালালের ওইখানে কোনো কিছুই নেই। এখন তাহলে এই যে অ্যাকচুয়াল মার্জিন বের করবো, কীভাবে জন্য বের করব? সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস। এই যে অ্যাকচুয়াল মার্জিনের সূত্র কি? সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস। এই যে তাহলে সিবিএস কি? কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটি মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস, কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটি। ওই যে 1,80,000 কারেন্ট ভ্যালু, আর 1 লাখ টাকার তো লোন, সেটা তো বলছি সবসময় অপরিবর্তিত থাকবে, আর 1 লাখ টাকা কি? সিভিএস, কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটি। এখন দেখো তার অ্যাকচুয়াল মার্জিনটা 44.44%, যেটা মেনটেন্যান্স মার্জিনের উপরে আছে। যদি মেনটেন্যান্স মার্জিনের উপরে থাকে তখন আমরা কি লিখব? যে নো দ্য ইনভেস্টর ডাজ নট স্যাটিসফাই দ্য কল মার্জিন। নো দ্য ইনভেস্টর ডাজ নট স্যাটিসফাই দ্য কল মার্জিন বিকজ মেনটেন্যান্স মার্জিন ইজ গ্রেটার দ্যান লেস দ্যান অ্যাকচুয়াল মার্জিন। যেভাবে লেখো, আগে পরে লেখো, সমস্যা নাই, কিন্তু মেনটেন্যান্স মার্জিনটা ছোটো আছে, অ্যাকচুয়াল মার্জিন থেকে ছোটো থাকলে ডাজ নট স্যাটিসফাইড হবে, অথবা ডাজ নট রেস্ট্রিক্টেড হিজ অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্টটা ব্লক করবে না, কারণ তার কাছে টাকা লাগবে না। 30%-এর নিচে নামলেই তার কাছ থেকে টাকা চাইতো। তাহলে আমরা পরবর্তী রিকোয়ারমেন্টটা দেখব। পরবর্তী রিকোয়ারমেন্টটা কি? 3 নম্বরে কি বলা আছে? হোয়াট ইজ দ্য ক্যাশ অ্যামাউন্ট রিকোয়ার্ড টু ইকুয়ালাইজ দ্য ইনভেস্টর ইকুইটি অ্যাট মার্কেট প্রাইস অফ টাকা 13। 13 টাকা মূল্যে যদি শেয়ার হয় তখন তার কত টাকা ক্যাশ জমা দেওয়া লাগবে? তো ক্যাশ জমা দেওয়ার আগে আমরা জানবো যে আসলে এই 13 টাকা মূল্যে আসলেই তাকে কল করা হয় কি না, সেই জন্য অ্যাকচুয়াল মার্জিন বের করব। প্রথমে কাজ হয়েছে আমাদের অ্যাকচুয়াল মার্জিনটা বের করা। অ্যাকচুয়াল মার্জিন আমরা কীভাবে বের করব? সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস। 13 টাকা মূল্যে 10,000 শেয়ার 1,30,000, লোন সেই 1 লাখ ডিভাইডেড বাই 1,30,000। দেখো এখান 23.8% বের হয়, যেটা 30%-এর নিচে। তো আমরা লিখব কি? দ্য ইনভেস্টর উইল স্যাটিসফাইড দ্য কল মার্জিন। এখন ক্যাশের অ্যামাউন্ট বের করার জন্য আমরা মেনটেন্যান্স মার্জিনের একটা সূত্রে যাব। মেনটেন্যান্স মার্জিনের সূত্রটা কীরকম আমরা একটু দেখি। যদি মেনটেন্যান্স মার্জিনে কীভাবে? সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস, উপরেও ক্যাশ যোগ করবা, নিচেও ক্যাশ যোগ করবা। এইটি আমাদের মানটা থাকবে না, বাকি আমাদের মেনটেন্যান্স মার্জিন 30%, সিবিএস এই মূল্যে 1,30,000,
লোন 1 লাখ সব আগেরটাই থাকবে, শুধুমাত্র ক্যাশটা এই ক্যালকুলেশনে বের করবা। তোমরা যদি বাসায় বসে না করো এই ক্যালকুলেশন কিন্তু পরীক্ষার হলে গিয়ে পারবে না। এই ক্যালকুলেশনে কিন্তু তোমাদের ঝামেলা তৈরি হইতে পারে যদি বাসা না করো। এরপর আমাদের ব্যালেন্স শিট চাইছে। ব্যালেন্স শিট আমাদের কী কী যাবে? লায়াবিলিটি পাশে যাবে লোন আর মালিকানা সত্তা, আর অ্যাসেট পাশে যাবে শেয়ার মূল্য এবং ক্যাশ। ক্যাশটা তোমরা যেটা বের করবা সেটা বসাই দেবা, আর ভ্যালু অফ স্টক যেটা বর্তমান মূল্যে আছে 13 টাকা করে, 10,000, 1,30,000। অ্যাসেট পাশে তোমাদের সব। লায়াবিলিটি পাশে কি নিতে হবে তোমাদের? লায়াবিলিটি পাশে তোমাদের লোন যা আছে সেটা বসাই দেবে, শুধুমাত্র ইকুইটিটা তোমাদের একটু বুঝে বসাইতে হবে। ইকুইটিটা কিভাবে বসাবা খেয়াল করো। তোমার 1,30,000-এর মধ্যে ক্যাশ জমা আছে, এই যে অ্যাকচুয়াল মার্জিন অনুযায়ী, অ্যাকচুয়াল মার্জিনের পার্সেন্টেজটাই কিন্তু ক্যাশের পরিমাণ। অ্যাকচুয়াল মার্জিনের পার্সেন্টেজটাই হচ্ছে তোমার বর্তমান ক্যাশের পরিমাণ। এখন বর্তমান ক্যাশের পরিমাণ আছে কত? 23.8%। কত টাকার? 1,30,000 টাকার মধ্যে। আর বাকি যেটা আছে সেটা কি তোমার ক্যাশ তুমি বের করছো ক্যালকুলেশন করে। তাহলে এইখানে সবসময় খেয়াল রাখবা কি অ্যাকচুয়াল মার্জিন যেটা হবে সেইটার সাথে সিবিএস গুণ তোমার জমার পরিমাণটা বের হবে, সাথে ক্যাশটা যোগ করবা, তোমার টোটাল মালিকানা সত্ত্বা বের হবে। মালিকানা সত্ত্বার সাথে লোন যোগ করলে দায় পাশটা কমপ্লিট হবে। ঠিক আছে? এই একইভাবে যদি আমরা পরের অঙ্কটাও দেখি, ইনিশিয়াল মার্জিন কীভাবে বের করবো একটু আগে যা আলোচনা করছি। বর্তমান জমার পরিমাণ তাকে ভ্যালু অফ সিকিউরিটি দ্বারা ভাগ, কী যেন সূত্র? অ্যামাউন্ট টু পুটস আপ ডিভাইডেড বাই ভ্যালু অফ ট্রানজ্যাকশন। অ্যামাউন্ট টু পুটস আপ কীভাবে বের করবো? লেখা থাকবে হি হ্যাজ টু পুট আপ 50,000, 50,000 টাকা জমা দেবে। আর ভ্যালু অফ ট্রানজ্যাকশন কীভাবে পাবো? এই যে 1,000 শেয়ার আছে 100 টাকা করে, 1 লাখ টাকা। তাহলে আমাদের সূত্রটা দাঁড়াবে কি? ইনিশিয়াল মার্জিন অ্যামাউন্ট টু পুটস আপ ডিভাইডেড বাই ভ্যালু অফ ট্রানজ্যাকশন। তাহলে অ্যামাউন্ট অফ পুটস আপ ডিভাইডেড ভ্যালু অফ ট্রানজ্যাকশন আমরা একটু দেখি কী করছে, ঠিকমতো করতে পারছি কি না। এই যে দেখো, অ্যামাউন্ট অফ পুটস আপ ডিভাইডেড বাই ভ্যালু অফ ট্রানজ্যাকশন, 50,000 ক্যাশ জমা দিয়েছে আর শেয়ার আছে 1 লাখ টাকার। তাহলে লোন কত? 50,000 টাকা। এই লোনটা কিন্তু সকল পরিস্থিতিতে অপরিবর্তিত থাকবে, শেয়ার মূল্য বাড়তেও পারে কমতেও পারে। তাহলে আমরা দেখি দ্বিতীয় রিকোয়ারমেন্টে কী চাওয়া হয়েছে। দ্য অ্যাকচুয়াল মার্জিন চাওয়া হয়েছে। অ্যাকচুয়াল মার্জিন, দ্য শেয়ার প্রাইস ড্রপ টু টাকা 90 পার শেয়ার। ডাজ দ্য ইনভেস্টর নিড টু স্যাটিসফাইড এ কল মার্জিন ইফ মেনটেন্স মার্জিন 30%। যদি 30%-এর উপরে থাকে তাহলে তো ডাজ নট স্যাটিসফাইড, আর যদি 30%-এর নিচে নামে তাহলে কি স্যাটিসফাইড কল মার্জিন, কারণ তখন তাকে ডাকা হবে টাকা পয়সা দেওয়ার জন্য। তাহলে আমাদের কি করতে হবে? ওই যে অ্যাকচুয়াল মার্জিন বের করতে হবে নাকি? অ্যাকচুয়াল মার্জিনের সূত্র কি? সিবিএস। হ্যাঁ বলো। ওই যে ক্যাশ বের করতে যে মেইনটেনেন্স মার্জিন নেই, ওটা কি হচ্ছে 30% দেওয়া আছে ওইটাই নেই? ক্যাশ বের করতে মেইনটেনেন্স মার্জিন বলতে এখানে কোশ্চেনটা বুঝি নেই। এই যে পার্সেন্ট নিছে না, ওই জায়গায় যে 30% ছিল ওটা বলা প্রশ্নে ওইটাই নিছে মেইনটেনেন্স মার্জিন। হ্যাঁ হ্যাঁ, মেইনটেনেন্স মার্জিনের সূত্রে মেইনটেনেন্স মার্জিন দেওয়া আছে, কিন্তু মেইনটেনেন্স মার্জিনটা কিভাবে? সেটা হচ্ছে তোমার যা আছে, আমি বুঝাই বিষয়টা একবারে ভাঙাইয়া। 30% তোমার টাকা রাখতে হবে, বুঝো। তোমার কত টাকা রাখতে হবে? 30%। এখন ধরো 1 লাখ টাকার 30% কত? ধরো 10,000 টাকার 30%-এ কত? 3,000 টাকা নাকি? এখন তোমার যে কোনোভাবে শেয়ার মূল্য যাই হোক না কেন 3,000 টাকার কম হইতে পারবে না, 3,000 টাকার কম হইতে পারবে না। এখন কোনো কারণে তোমার টাকার পরিমাণ গিয়ে দাঁড়ালো, কি দিয়ে উদাহরণ দিতে পারি? খেয়াল করো, উদাহরণ টাকার পরিমাণ আমি বলতেছি। খেয়াল করো, তোমার এইখানে 10,000 টাকা একটা শেয়ার কিনছো, বুঝো। তুমি দিছো 5,000 টাকা আর তোমার লোন হয়েছে 5,000 টাকা। পরবর্তীতে তোমার শেয়ারের দাম গিয়ে দাঁড়ালো 8,000 টাকা। খেয়াল করো, তোমার শেয়ারের দাম গিয়ে দাঁড়ালো 8,000 টাকা। শেয়ারের দাম কত বলছি? বাংলায় লিখি 8,000। আর তোমার লোন ছিল একটু আগের আলোচনা অনুযায়ী
5,000। 5,000। তোমার জমার পরিমাণ আছে কত? 3,000। 3,000। আর তোমার মেইনটেনেন্স মার্জিন অনুযায়ী কত টাকা আছে? 3,000। তাহলে এখানেও তোমার কোনো সমস্যা নাই। কিন্তু এর যদি নিচে নামে, নিচে কিভাবে নামতে পারে আমরা যদি দেখি, আমি একটা উদাহরণ দেই। ধরো তোমার টাকার পরিমাণ গিয়ে দাঁড়ালো, শেয়ার বলো 8,000 দশে, তো এখন তাহলে ধরি 6,000, 7,000, না 8,000, 5,000 ধরলে তোমার কোনো টাকাই নেই। আচ্ছা ধরো আমি ধরি 6,000 ধরলাম, তোমার শেয়ার ভ্যালু দাঁড়াইলো 6,000, তোমার লোন ছিল কত? 5,000। তাহলে তোমার আছে কত টাকা? 1,000 টাকা। মাত্র কত টাকা জমা আছে? 1,000। 1,000। এখন এই 1,000 টাকা 6,000 টাকার কত পার্সেন্ট? তোমার মোট কথা আর কত টাকা লাগবে? তোমার তো আছে 1,000, 3,000 হইতে আর কত টাকা লাগবে? 2,000 টাকা লাগবে নাকি? এই 2,000 টাকা যে তোমার ক্যাশ লাগবে সেইটা আমরা মেইনটেনেন্স মার্জিনের সূত্রে বের করব। এখন সেইটা ধরো কোনো কারণে এইখানের তথ্যে মেইনটেনেন্স মার্জিনটা নাই 30%, তুমি উপরেও 2,000 টাকা ক্যাশ বসাইছিলা, নিচেও 2,000 টাকা ক্যাশ বসাবা, কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটি বসাবা, অ্যামাউন্ট অফ লোন বসাবা, কারেন্ট সিকিউরিটি ভ্যালু বসাবা, তাহলে তখন তোমার অটোমেটিক 30% বের হয়ে যাবে যদি তোমার ক্যাশের পরিমাণটা দেওয়া থাকতো। এখন তো তোমার ক্যাশের পরিমাণটা নাই। এখন কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটি আছে, অ্যামাউন্ট অফ লোন আছে, কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটি আছে, মেইনটেনেন্স মার্জিনও আছে, শুধু নাই কি ক্যাশের পরিমাণটা। মানে তোমার 30% করতে তোমার কত টাকা ক্যাশ লাগবে? যেমন একটু আগে বুঝেছি ক্যাশ লাগবে 2,000, সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু তখন তো আমি জানবো না। ক্যাশ মেনলি লাগবে যে 23.8%, ক্যাশ লাগবে কি 23.8% হইতে বাকি পার্সেন্টেজটা আমি যদি এইখানে, তুমি এক কাজ করো, 65,000 উপরে 6.92% গুণ দাও। 6.92%, 65,000 উপরে 6.92% গুণ দাও যদি সামনে ক্যালকুলেটর থাকে। কত টাকা আসে? 4,498। 4,498। এর সাথে তোমার ক্যাশ লাগবে কত টাকা দেখো তো, সলিউশনে বের করছে 6,428 টাকা, যোগ করো। তাহলে 10,926 টাকা হয়। 10,926 টাকা নাকি? না, তুমি যেন একটু আগে কত টাকা বের করছিলা ওই যে 6.98%-এ? 6,498। তাহলে আবার করবে। আবার একটু করো, করো একটু করো। 10 নম্বর অঙ্কটা ধরো। Assume an initial margin requirement 50%, maintenance margin 30%, investor buys 100 share। 100 শেয়ার কত টাকা কিনছে? 60 পার শেয়ার। তাহলে দাম কত দাঁড়ালো? 6,000 টাকা। শেয়ারের দাম দাঁড়ালো কত? ভ্যালু অফ ট্রানজ্যাকশন 6,000 টাকা। এখন তার প্রাথমিক জমার পরিমাণ যদি 50% হয় তাহলে সে ক্যাশ দিয়েছে 3,000, তাহলে লোন কত? 3,000। ওরা অনেক ক্যালকুলেশন করছে, লোন 3,000, তোমাদের এত ঝামেলার দরকার নাই। সরাসরি 50% যদি ক্যাশ হয়, বাকি 50% কি লোন, বিয়োগ করে দেখাই দেবা ভ্যালু অফ ট্রানজ্যাকশন থেকে, ভ্যালু অফ ট্রানজ্যাকশন মাইনাস ইনিশিয়াল পুটস আপ, বাদ দিলে হবে কি লোন। এটা সরাসরি দেখাই দিবা। এই গেল আমাদের মূল অঙ্কর বিষয়। তো এখন আমরা দেখব 1 নম্বরে কি বলা হয়েছে। 1 নম্বরে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মার্জিন এট টাকা 50। 50 টাকা অ্যাকচুয়াল মার্জিন কত? অ্যাকচুয়াল মার্জিন সূত্র আমরা জানি সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস। তাহলে আমরা দেখলাম এই যে সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস কত বের হইলো? 50 টাকায় 5,000 টাকা, আর 3,000 টাকা তো লোন 80 ডিভাইডেড বাই 5,000 টাকা, 40% বের হবে।
এরপরে এগুলো তো এখন ওই আগের জিনিসই দেখবা বারবার, এগুলো আর কোনো সমস্যা হবে না। পরে রিকোয়ারমেন্ট আছে কি, দ্য প্রাইস নাও রাইজেস, দাম কিন্তু আবার বাড়ছে। 55 ইজ দ্য অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, তার অ্যাকাউন্ট কি বন্ধ রাখা হবে বা সীমাবদ্ধতা দেওয়া হবে, তাকে ডাকা হবে। যদি অ্যাকচুয়াল মার্জিন ছোট হয় মেনটেন্যান্স মার্জিন থেকে, তখন তাকে ডাকা হবে বা অ্যাকাউন্টে রেস্ট্রিকশন দেওয়া হবে। কিন্তু এখন আমরা দেখি আসলে এই অ্যামাউন্ট অনুযায়ী হয় কি না। এই যে সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস, 5,500 টাকায় 55 টাকা অনুযায়ী 3,000 টাকা লোন ডিভাইডেড বাই 5,500, কত হবে 45%। এখন এটা কিন্তু হচ্ছে না, এটা কিন্তু আমাদের নিচে নামতেছে না 30%-এর, তাহলে এখনও কিন্তু তার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট করা হবে না। দ্য অ্যাকাউন্ট ইজ নট রেস্ট্রিক্টেড, তার অ্যাকাউন্টটা কি রেস্ট্রিকশন দেওয়া হবে না, কারণ অ্যাকচুয়াল মার্জিন কি ছোটো মেনটেন্যান্স মার্জিন থেকে। ওই সেম আলোচনায় সেম জিনিসই বারবার একই অঙ্ক, এই অঙ্ক থেকেই ঘুরিয়ে ফিরিয়ে আসে এই চ্যাপ্টারে। তারপর আরেকটা রিকোয়ারমেন্ট আছে কি, 3 নম্বর রিকোয়ারমেন্ট। 3 নম্বর রিকোয়ারমেন্টে কী বলা হয়েছে, ইফ দ্য প্রাইস ডিক্লাইন টু 49 ইজ দেয়ার ইজ মার্জিন কল। ওই একই কাজ করব, অ্যাকচুয়াল মার্জিন করব। যদি 30%-এর কম নামে তাহলে লাগবো দ্য ইনভেস্টর কম না থাকে, বা যদি বেশি থাকে তাহলে বলবো কি দ্য ইনভেস্টর ডাজ নট স্যাটিসফাইড মার্জিন কল। আর যদি কম থাকে মেনটেন্স মার্জিন থেকে অ্যাকচুয়াল মার্জিনটা, লিখবো কি দ্য ইনভেস্টর স্যাটিসফাইড দ্য মার্জিন কল। কারণ তাকে তখন ডাকা হবে ক্যাশ জমা দেওয়ার জন্য, তাকে চিঠি দেওয়া হবে কিংবা তাকে মেইল করা হবে। দেখি আমরা এই প্রাইসে হয় কি না। 45 টাকা করে, এখনও 33% আছে। 33% মানে কি 30%-এর বেশি, তাহলে এখনও কি নট মার্জিন কল, কারণ তাকে ডাকা হবে না। সর্বশেষ যেটা আছে সম্ভবত একই রিকোয়ারমেন্ট, কি বলা আছে, অ্যাজিউম দ্য প্রাইস ডেক্লাইন 45 হোয়াট অ্যামাউন্ট দ্য মার্জিন কল। আবার অ্যাট 35 তখন মার্জিন কল কত। ও 45 এটা তো আমরা দেখছি, 49-এরটাও আলোচনা করছি। 35-এরটার ক্ষেত্রে মার্জিন কল লাগতে পারে, তখন আমরা ক্যাশ বের করবো। ক্যাশের সূত্র তো আমরা জানি, মেনটেন্যান্স মার্জিন ইকুয়াল দিয়ে আমরা কাজ করবো। হ্যাঁ, এই যে দেখো আমরা 35-এ করছে কত আসে 14.29%, তার মানে কি তার 30%-এর নিচে নামে গেছে। তখন আমরা মেনটেন্যান্স মার্জিনের সূত্রে সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস, উপরেও ক্যাশ যোগ করবো নিচেও ক্যাশ যোগ করবো, ক্যালকুলেশন করলে 785 টাকা তার ক্যাশ জমা দেওয়া লাগবে। ক্যাশ জমা দেওয়াটাই কি অ্যামাউন্ট অফ মার্জিন কল, তাকে যত টাকার জন্য মেইল করা হবে বা তাকে টেলিফোনে জানানো হবে যে ভাই আপনি এই টাকাটা জমা দেন, নাহলে আপনার মেনটেন্যান্স মার্জিনের নিচে নেমে গেছে। ঠিক আছে, তাহলে এইখানে তো আর কারোর কোনো সমস্যা নেই নাকি? এই চ্যাপ্টারে তোমাদের আলোচনা নিয়ে কার কোনো কোশ্চেন আছে কারো? এই চ্যাপ্টার বা আগের চ্যাপ্টার? যে কোনো ধরনের কোশ্চেন আমরা আগামী দিন আর একটা বইয়ের, আমরা তো অলরেডি এই বইয়ের 2টা চ্যাপ্টার শেষ করেছি। অ্যাডভান্সের একটা বাজাই রেখেছে, ওইটা কিন্তু তোমাদের বারবার বলি যে 2টা অঙ্ক প্র্যাকটিস করতে হবে। আমি কিন্তু যখন ধরবো তখন কিন্তু আবার একটা না শেষ করে ফেলবো। এখন তাহলে আমরা এরপরে ওয়ার্কিং ক্যাপিটাল কিংবা অ্যাকাউন্টিং থিওরি নতুন চ্যাপ্টার শুরু করব। তোমাদের এই 2টা চ্যাপ্টারে যা দিয়েছি তা করো। এছাড়া তোমাদের তো এই যে এখন পড়তেছো আবার ভুলে যেতে পারো, আমরা শেষও কিন্তু মোটামুটি দ্রুতই করতেছি বলতে গেলে এক একটা চ্যাপ্টার। আবার যখন বই আসবে তোমার তখন কিন্তু একবারের সামনে বই রেখে পুঙ্খানুপুঙ্খ আরেকবার রিভিশন দিয়ে দিব আমরা, তখন দেখবা আবার মনে পড়বে। কিন্তু এখন কিন্তু একটু হলেও প্র্যাকটিস করা লাগবে। এখানে কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কই এসে একটা, আর ছোট ছোট অনেক অঙ্ক থাকে হাবিজাবি, ওগুলো কিন্তু সব এখন দেখাচ্ছি না। এই চ্যাপ্টারে ওইরকম নাই অঙ্ক, 2-1টা অঙ্ক আছে। এই চ্যাপ্টারে মোটামুটি যে 10টা অঙ্ক এরকম ছিল, আর নাই। এইখানে যা সূত্র আছে সেখানে ওইরকম উল্লেখযোগ্য কিছুই নাই। এই যেমন আমরা যদি একটা সূত্র দেখি, আমি আর আজকে এই যে টাইম আউট হলে আজকে আর যুক্ত হব না, আজকে এতটুকু ক্লাসে নিব। কারণ তোমাদের এইটা এবং ওইটা যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমি আর নতুন
কোনো আলোচনায় যাব না আজকে, কারণ তোমাদের আলোচনা করলে শুধু আগানোই হবে, কিন্তু পিছনের জিনিসগুলো তোমরা ভুলে যাবা। দেখো এখানে ছোট ছোট কিন্তু 1 থেকে 4টা অঙ্ক ছিল, এগুলো আসলে ওইরকম অনেক যে ইম্পর্টেন্ট অঙ্ক তাও না, আবার এগুলো এর আগে কখনো বোর্ডেও আসে নাই। বোর্ডে দেখো এইগুলোই সবসময় আসছে, এইসব অঙ্ক ছোট ছোট অঙ্ক এইসব চ্যাপ্টার থেকে সাধারণত আসে না, সেই জন্য এইসব অঙ্ক করায়নি। আর এগুলো ওইরকম উল্লেখযোগ্য অঙ্কও না, কঠিনও না তেমন, আর আমার নতুন কিছুও নাই এখানে। তারপরও তোমরা বই কিনো, তখন আবার ছোটোখাটো অঙ্কগুলো অ্যাট এ গ্লান্স দেখাই দেব, কারণ এখন যদি ছোটো অঙ্ক দিই তাহলে ছোটো অঙ্কের মধ্যে বড় অঙ্কগুলো ভুলে যাবা। ঠিক আছে।